আচ্ছা, মহাকাশ অনুসন্ধান তো সবসময়ই ভীষণ রোমাঞ্চকর, তাই না? কিন্তু একটা ব্যাপার হয়তো আমাদের অনেকেরই অজানা। মহাকাশযানের সাথে পৃথিবীর এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা ঐতিহাসিকভাবেই বেশ জটিল। আগে কি হতো? পৃথিবী থেকে প্রতিটি নির্দেশ একদম নিখুঁতভাবে প্রোগ্রাম করে তারপর মহাকাশে পাঠাতে হতো। বেশ অনমনীয় একটা প্রক্রিয়া। কিন্তু আজকের এই এক্সপ্লেনার বা ব্যাখ্যামূলক আয়োজনে আমরা নাসার একদম প্রথম সারির কিছু গবেষণা নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই পুরো সিস্টেমটাকে পুরোপুরি বদলে দিচ্ছে, একটা স্বাধীন আর স্বয়ংক্রিয় সিস্টেমে রূপ দিচ্ছে। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা দার্শনিক প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। এই যে মহাকাশের সীমাহীন শূন্যতা, সেখানে একটা যন্ত্র বা মেশিনের চিন্তা করার মানে আসলে কি? যখন আমরা বলি কোনো মহাকাশযান কগনিটিভ বা চিন্তাশীল হয়ে উঠেছে, এর মানে কি দাঁড়ায়? এটা কিন্তু শুধু আগে থেকে লিখে দেওয়া কয়েক লাইন কোড মেনে চলার চেয়ে অনেক অনেক বেশি কিছু। বিষয়টা বুঝতে এই মৌলিক সংজ্ঞাটার দিকে একটু নজর দেওয়া যাক। কগনিশন বা জ্ঞানার্জন, এর মানে হল নিজের অভিজ্ঞতা আর চারপাশের পরিবেশ থেকে শিখে নতুন জ্ঞান অর্জন করা। ঠিক মানুষের মতোই মানে দাঁড়াচ্ছে আমাদের মহাকাশযানগুলো এখন আর কেবল মানুষের কথায় ওঠা বসা করার সাধারণ যন্ত্র থাকছে না। তারা এমন এক সত্তায় বদলে যাচ্ছে যারা মহাকাশের ওই চরম প্রতিকূল পরিবেশেও নিজেদের মতো করে অভিজ্ঞতা অর্জন করতে পারে, আর সেই অনুযায়ী নিজেদের বদলে নিতেও পারে। দারুণ না? আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। 1. চিন্তাশীল মহাকাশযান। 2. কগনিটিভ যোগাযোগ ডিকোড করা। 3. সেলফ টিউনিং স্পেস রেডিও। 4. 15 মিনিটের বিপ্লব। এবং 5. স্পেস ক্লাউড নির্মাণ। চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের প্রথম পর্ব 1. চিন্তাশীল মহাকাশযান। এখানে আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে মহাকাশ বিজ্ঞানের বৃহত্তর পরিসরে কাজ করছে। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে ডিজিটাল মস্তিষ্কের প্রতীকী রূপটা আমাদের সামনে রয়েছে, এটা আসলে আমাদের দেখাচ্ছে যে আগে মহাকাশে কোনো কম্পিউটার পাঠালে তার প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা নির্দেশ দিয়ে দিতে হতো। কিন্তু নাসার সাম্প্রতিক গবেষণা বলছে অন্য কথা। মহাকাশে থাকা কম্পিউটারগুলো এখন সুনির্দিষ্ট প্রোগ্রামিং ছাড়াই একেবারে মানুষের মস্তিষ্কের মতো শিখতে পারে। তারা নিজেরাই চারপাশ থেকে ডেটা নেয়, সেটা বোঝে আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। আর এই কগনিটিভ প্রযুক্তির ব্যবহার কিন্তু মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে আক্ষরিক অর্থেই একটা বিশাল গেম চেঞ্জার। একটু কল্পনা করুন তো, মহাকাশে ভাসমান এক একটা স্যাটেলাইট বা রেডিওকে একটা বিশাল মস্তিষ্কের এক একটা নিউরন হিসেবে ভাবা যায়। মহাবিশ্বের যে প্রান্তে তারা আছে সেখান থেকে প্রতিটি রেডিও একদম নিজস্ব একটা সেন্সর হিসেবে কাজ করছে। এই সমস্ত রেডিও থেকে পাওয়া তথ্যগুলো একসাথে করে ডেটা কিভাবে বা কোন পথে যাবে সেই সিদ্ধান্তগুলো এখন আগের চেয়ে অনেক দ্রুত আর নিখুঁতভাবে নেওয়া সম্ভব হচ্ছে। মস্তিষ্কের এই দারুণ কনসেপ্টটা থেকে এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে 2. কগনিটিভ যোগাযোগ ডিকোড করা। নাসা ঠিক কীভাবে এই পুরো সিস্টেমের বুদ্ধিমত্তাকে বাস্তবে রূপ দিচ্ছে সেটাই এবার আমরা একটু ডিকোড করে দেখব। এই সিস্টেমব্যাপী কাঠামোটা দেখলে খুব চমৎকারভাবে বোঝা যায় যে বুদ্ধিমত্তার পরিধিটা আসলে কিভাবে ধাপে ধাপে কাজ করছে। এখানে মূলত 4টা মূল স্তরের কথা বলা হয়েছে। প্রথমটা হলো কগনিটিভ লিঙ্ক সক্ষমতা, যার কাজ হলো স্পেকট্রামের বাধা এড়িয়ে সবচেয়ে বেশি ডেটা আদান প্রদান নিশ্চিত করা। এরপর আছে কগনিটিভ নেটওয়ার্ক সক্ষমতা, যা একটা বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক তৈরি করে। তৃতীয় ধাপে রয়েছে কগনিটিভ সিস্টেম সক্ষমতা, এটা নিজে নিজেই পুরো সিস্টেমের ভারসাম্য ঠিক রাখে। আর একদম গভীরে মানে 4 নম্বরে আছে কগনিটিভ হার্ডওয়্যার সক্ষমতা, যেখানে নিউরোমরফিক প্রসেসরের মতো একদম অত্যাধুনিক সব যন্ত্রাংশ ব্যবহার করা হয়। এতক্ষণ তো আমরা বেশ বড় পরিসর নিয়ে কথা বললাম, তাই না? এবার চলুন একটু মাইক্রো বা ক্ষুদ্র পরিসরে ফোকাস করি। আমাদের পর্ব 3 সেলফ টিউনিং স্পেস রেডিও, মানে ঠিক কিভাবে একটা সিঙ্গল রেডিও নিজে নিজে চিন্তা করে আর সিদ্ধান্ত নেয়। মজার ব্যাপার হলো এই পুরো বিষয়টা কিন্তু এখন আর শুধু থিওরিতে আটকে নেই। নাসার স্পেস কমিউনিকেশনস অ্যান্ড ন্যাভিগেশনস বা SCAN টেস্টবেড এক্সপেরিমেন্টের সময় ভাবুন তো, পুরো 20টি পরীক্ষামূলক ফ্লাইট ইভেন্ট বা উড্ডয়ন পরিচালনা করা হয়েছিল। এই হার্ড ডেটা বা পরিসংখ্যানই আসলে প্রমাণ করে দিচ্ছে যে মহাকাশে এই স্বয়ংক্রিয় রেডিওর কনসেপ্টটা শতভাগ সফলভাবে কাজ করছে। তো এই রেডিওগুলো আসলে কাজ করে কিভাবে? এরা মূলত মাল্টি অবজেক্টিভ রিইনফোর্সমেন্ট লার্নিং নামের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই 3টে ধাপ। কগনিটিভ ইঞ্জিনটা প্রথমে চ্যানেলের অবস্থা বা পরিস্থিতি মূল্যায়ন করে, এরপর সেই নিজেই একটা পদক্ষেপ নির্বাচন করে, মানে তার পাওয়ার, ব্যান্ডউইথ নাকি ডেটা রেট পরিবর্তন করা উচিত সেটা সে নিজেই ঠিক করে। আর যখন সে সফলভাবে তার টার্গেটে পৌঁছে যায় তখন সে গাণিতিকভাবে একটা পুরস্কার অর্জন করে বা রিওয়ার্ড পায়। সহজ কথায় মানুষের কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই রেডিওটা নিজে নিজেই নিজের পারফরমেন্স বেস্ট করে নিচ্ছে। এই প্রযুক্তি মহাকাশ মিশনের বাস্তব চিত্রটা ঠিক কতটা বদলে দিচ্ছে সেটা দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ পর্বে 15 মিনিটের বিপ্লব। এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল বিপ্লব।
আচ্ছা, এই পার্থক্যটা একবার খেয়াল করুন। আগে কি হতো, একটা স্যাটেলাইটের সাথে যোগাযোগের শিডিউল মেলাতে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করতে হতো, যার প্রস্তুতি নিতেই সময় লেগে যেত প্রায় 3 সপ্তাহ। মানে কতটা জটিল আর সময় সাপেক্ষ ছিল বুঝতে পারছেন? আর এর ঠিক বিপরীতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই নতুন ইউজার ইনিশিয়েটিভ সার্ভিস বা ইউআইএস পদ্ধতিটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এর মাধ্যমে মাত্র 15 মিনিটের লিড টাইমে যোগাযোগ স্থাপন করা সম্ভব। 3 সপ্তাহ কোথায় আর কোথায় মাত্র 15 মিনিট। এই আকাশপাতাল তফাৎ থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এই এআই আসলে কতটা বড় একটা গেম চেঞ্জার। একটা রেডিওর কাছ থেকে এবার আমরা আবার একটু বৃহত্তর পরিসরে ফিরে যাই আমাদের একদম শেষ পর্বে। পর্ব 5.5 স্পেস ক্লাউড নির্মাণ। স্বয়ংক্রিয় আর বিকেন্দ্রীকৃত একটা স্পেস ইন্টারনেটের দারুণ একটা ভিশন। চলুন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে গড়ে উঠছে। এই যে ডিস্ট্রিবিউটেড কগনিশন বা বণ্টিত জ্ঞানার্জন, এর মাধ্যমে পুরো সৌরজগৎ জুড়ে এমন একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন স্পেস ক্লাউড। বিষয়টা ঠিক পৃথিবীর ইন্টারনেটের মতো। ধরুন মঙ্গল গ্রহে একটা রোভার কোনো ডেটা পাঠালো। সেই ডেটা মহাশূন্যের বিভিন্ন স্যাটেলাইট হয়ে সবচেয়ে সেরা রুটটা নিজে থেকেই খুঁজে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের কাছে পৌঁছে যাচ্ছে, একেবারে ম্যাজিকের মতো। কিন্তু প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা স্বপ্ন হঠাৎ করে ঠিক এখনই কেন বাস্তবে রূপ নিচ্ছে? এর পেছনে আসলে এই কয়েকটা কারণ সবচেয়ে বড় ভূমিকা রাখছে। প্রথমত, কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা এখন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, আর এর সাথে সাথে খরচটাও নাটকীয়ভাবে কমে এসেছে। পাশাপাশি মহাকাশের ওই ভয়ঙ্কর রেডিয়েশন বা বিকিরণ থেকে বাঁচার জন্য রেডিয়েশন হার্ডেন মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছে, আর মানুষের মস্তিষ্কের আদলে তৈরি হয়েছে নিউরোমরফিক প্রসেসর। মূলত এই শক্তিশালী হার্ডওয়্যারগুলোই সফটওয়্যার ডিফাইন্ড রেডিওর মাধ্যমে এই বিশাল স্পেস ক্লাউডের স্বপ্নটাকে সত্যি করে তুলছে। এতে কোনো সন্দেহ নেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ যোগাযোগের প্রতিটি স্তরকে একেবারে নতুন করে সাজাচ্ছে। তবে আজকের এই আলোচনার শেষে আমাদের সবার এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা উচিত। যখন প্রতিটি মহাকাশযান, প্রতিটি স্যাটেলাইট আর প্রতিটি রেডিও একদম স্বাধীনভাবে নিজেদের মতো করে চিন্তা করতে শিখবে, সিদ্ধান্ত নিতে পারবে, তখন মহাবিশ্বের আর কোন কোন অজানা রহস্য তারা আমাদের সামনে তুলে ধরবে। মহাকাশ অনুসন্ধানের এই রোমাঞ্চকর ভবিষ্যতের কথা ভাবতে ভাবতেই আজকের মতো এই এক্সপ্লেইনার এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।